ওয়েলকাম টু মাই চ্যানেল দি বুক মিডিয়া ইন বাংলা। আগের পর্বে আমরা দ্য সাইকোলজি অফ মানি বইয়ের প্রথম 10টি অধ্যায় থেকে শিখলাম ধনী হওয়ার ভিত্তি আসলে কি। আর আজ আমরা জানব সেই সম্পদ কিভাবে ধরে রাখতে হয় এবং অর্থ নিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা। আজকের পর্বে রয়েছে বইয়ের শেষ 10টি অধ্যায়, যেখানে এই বইয়ের লেখক মর্গেন হাউসেল এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছেন যা অর্থ, সাফল্য এবং সুখ সম্পর্কে আপনার ধারণা বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। দি সাইকোলজি অফ মানি পার্ট 2 এবং এটি শেষ অধ্যায়। অধ্যায় 11, রিজনেবল জার্সনাল। ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে। আপনার 2 বন্ধু পরামর্শ দিল। একজন বলল, এই জায়গায় টাকা রাখো, বছরে 20% লাভ হবে, একটু ঝুঁকি আছে। পরের জন বলল, এখানে রাখো, এখানে লাভ কম কিন্তু ঝুঁকিও কম। ধরুন আপনি প্রথম অপশনটাই বেছে নিয়েছেন। তারপর প্রতিদিন ফোন খুলে দেখছেন টাকা কমে গেল না তো। এই চিন্তায় ঘুম আসছে না রাতে, মাথায় শুধু চিন্তা আর চিন্তা। তাহলে কি সেই লাভের কি কোনো মূল্য আছে যা আপনার চিন্তায় সুগার আর প্রেশার বাড়াবে? লেখক বলেছেন, অর্থের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নিন যা আপনাকে মানসিক শান্তি দেয়, নাকি শুধু দুশ্চিন্তা। কারণ দীর্ঘ সময় ধরে যে সিদ্ধান্ত ধরে রাখা যায় অর্থের বিষয়, শেষ পর্যন্ত বেশি লাভ দেয়। একটা ছোট্ট গল্প বলি। একজন কৃষক, সে বীজ লাগাবে বলে নতুন করে বীজ কিনতে গেছে দোকানে, এবং সেখানে গিয়ে এমন একটি বীজ বেছে নিয়েছে যেটায় কম ফল দেয় কিন্তু প্রতি বছরে ফল দেয়। তারই এক বন্ধু, সেও বীজ নিচ্ছিল সেই দোকান থেকে, কিন্তু সে এমন এক ধরনের বীজ নেয় যা একবারে অনেক ফল দিতে পারে, কিন্তু এই বীজটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও একটু বেশি ছিল। আপনার কি মনে হয় দীর্ঘ সময় ধরে কে বেশি নিশ্চিন্তে থাকবে? ঠিক টাকার ক্ষেত্রটি এই একই রকম, বীজের মতো। সবচেয়ে বড় লাভ নয়, দীর্ঘ সময় ধরে টিকে থাকার মতো সিদ্ধান্তই সবচেয়ে ভালো। এই অধ্যায় থেকে শিখতে পাই আমরা, নিখুঁত সিদ্ধান্তের চেয়ে দীর্ঘ মেয়াদে টিকে থাকার সিদ্ধান্ত বেশি মূল্যবান। অধ্যায় 12, সারপ্রাইজ। মনে আছে আপনাদের 2019 সালের শেষে কেউ কি ভেবেছিল কয়েক মাস পর পুরো পৃথিবী থেমে যাবে? স্কুল, অফিস, দোকান সব বন্ধ হয়ে যাবে। কয়েক মাস সবাই ঘরে বন্ধ হয়ে পড়বে, এটাও কি কেউ ভেবেছিল? কেউ ভাবেনি। করোনা এসে পুরো পৃথিবীকে থামিয়ে দিয়েছিল সেই সময়। ভাবুন তো একবার, এই সময়ে যারা দিনমজুর খাটত তাদের কি হয়েছিল? লেখক বলেছেন, জীবনের সবচেয়ে বড় ঘটনাগুলি সাধারণত আগে থেকে বোঝা যায় না। মানে, আপনি চাকরি বা ব্যবসা বা অন্য কিছু করছেন, হঠাৎ তা বন্ধ হয়ে গেল। এই সময়ের জন্য আপনি যদি আগে থেকে কিছু সঞ্চয় করে রাখেন, তাহলে আজকে আপনার খাওয়া থাকা নিয়ে কোনো চিন্তা হবে না, বরং আপনি এরপর কি করবেন, কি নিয়ে ভাববেন সেটা ভাবতে পারবেন। কিন্তু যদি আপনি সঞ্চয় না করেন, তাহলে এই একই পরিস্থিতিতে আপনি বড় দুশ্চিন্তায় পড়বেন। সেই সময় কারোর কাছে নয় হাত পাততে হবে, না তো লোন নিতে হবে বা অন্য কিছু করতে বাধ্য হতে হবে, যা আপনি কখনোই করতে চান না, কিন্তু পরিস্থিতি আপনাকে করতে বাধ্য করবে। এই কারণে লেখক বলেন, জীবনে সব সময় কিছু সঞ্চয় রাখা উচিত, কারণ আমরা জানি না আগামীকাল কি হবে। কিন্তু অনেকেই ভাবে, সব ঠিকঠাকই তো চলছে, সঞ্চয় করে কি হবে? কিন্তু সমস্যা বা বিপদ
আগে থেকে বলে আসে না। এই অধ্যায় থেকে আমরা শিখতে পাই ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সাধারণত আগে থেকে জানা যায় না। মনে রাখবেন, ইতিহাস পরিবর্তনের গল্প, কিন্তু কিছু মানুষ সেটাকেই ভবিষ্যতের মানচিত্র হিসাবে ব্যবহার করতে চায়। অধ্যায় 13, রুম ফর এরর। মনে করুন আপনি ট্রেনে কোথাও যাচ্ছেন। ট্রেন ধরার সময় সকাল 10টা। আপনি যদি 9:59 স্টেশনে পৌঁছান, তাহলে কি হবে? একটু দেরি হলেই ট্রেন মিস। তাই বেশিরভাগ মানুষ একটু আগে বের হয়। কেন? কারণ তারা ভুলের জন্য কিছু সময় রেখে দেয়। লেখক বলেন, টাকার ক্ষেত্রে ঠিক একই নিয়ম। ধরুন আপনার মাসে 20,000 টাকা আয়, আর খরচও যদি 20,000 টাকা হয়, তাহলে যে কোনো সমস্যা হলে একটি বড় বিপদে পড়া হয়। সেটা অসুখ হতে পারে, চাকরির সমস্যা হতে পারে, বা ফোন ভেঙে যাওয়া, বা হঠাৎ কোনো খরচ। সব কিছুই আপনাকে চাপে ফেলবে সেই সময়, সেই পরিস্থিতিতে। কিন্তু যদি কিছু টাকা আলাদা করে রাখা থাকে, তাহলে সেই ছোট ছোট সমস্যা বড় বিপদ হবে না। লেখক বলেন, সফল মানুষরা ভবিষ্যৎ জানে বলেই সফল নয়, তা না, বরং তারা জানে যে তারা ভুল করতে পারে, তাই তারা সব সময় কিছু বাড়তি জায়গা রেখে চলে। সেটা হতে পারে বাড়তি টাকা, সময়, বা কোনো পরিকল্পনা। কারণ বাস্তব জীবনে সব কিছুর পরিকল্পনা অনুযায়ী হয় না। আর যে মানুষ এটা বোঝে, সে অন্যদের চেয়ে অনেক কম সমস্যায় পড়ে। এই অধ্যায় থেকে আমরা শিখতে পাই, জীবন সবসময় ভুল, বিপদ ও অনিশ্চয়তার জন্য কিছু বাড়তি জায়গা রেখে চলাই বুদ্ধিমানের কাজ। অধ্যায় 14, ইউ উইল চেঞ্জ। আপনার একটা পুরনো ছবি দেখলে কি কখনো মনে হয়, আরে আগে আমি এমন ছিলাম, বা সেই সময় আমি এমনটা ভাবতাম? অথবা তখন যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, আজ সেটা একদমই গুরুত্বপূর্ণ মনে হয় না। এটাই স্বাভাবিক। লেখক বলেন, মানুষের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটি হলো সে ভাবে ভবিষ্যতেও সে আজকের মতোই থাকবে, কিন্তু বাস্তবে মানুষ সব সময় বদলায়। ধরুন একজন 18 বছরের ছেলে, তার আজ স্বপ্ন একটি বুলেট বা ব্যাংকে অনেক টাকা, কিন্তু সেই 40 বছর বয়সে আসলে তার কাছে তখন কি হবে? পরিবার, স্বাস্থ্য আর মানসিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। বা এমন একজন 25 বছর বয়সে এসে তার পছন্দ মতো একটা কাজ পেল। সে ভাবলো, আমি সারা জীবন এই কাজই করব। কিন্তু অনেক সময় দেখা যায় 10 বছর পরে তার আগ্রহই বদলে গেল, তার আর ভালো লাগছে না ওই কাজে। লেখক বলে, আমরা ভবিষ্যতে নিজের সম্পর্কে খুব কম কথা জানি। তাই জীবনের বড় সিদ্ধান্তগুলো এমনভাবে নেওয়া উচিত যাতে ভবিষ্যতে বদলে যাওয়া মানুষটাও সেই সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত না হয়। যেমন সব টাকা এমন জায়গায় আটকে ফেলো না যেখান থেকে বের হওয়া কঠিন। সব সময় নিজের জন্য কিছু স্বাধীনতা রেখে দিন, কারণ ভবিষ্যতে তুমি আজকের মতো নাও থাকতে পারো। ভবিষ্যতে তুমি বদলে যাবে, তাই এমন কোনো সিদ্ধান্ত নিও না যে ভবিষ্যতে গিয়ে তোমার মনে হলো যে এটি আমি নিতে পারছি না। অধ্যায় 15, নাথিংস ইজ ফ্রি। ভাবুন একবার, কেউ আপনাকে বলল, এই জায়গায় আপনি টাকা ইনভেস্ট করুন, এখানে কোনো ঝুঁকি নেই, কোনো চিন্তাও নেই, কিন্তু প্রচুর লাভ আছে। কিন্তু বাস্তবে এমন কিছু নেই। লেখক বলেন, জীবনের প্রতিটি ভালো জিনিসের একটি মূল্য আছে। ভালো ফলাফল চাই, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, মানে ধৈর্য দরকার।
বড় লাভ চাই, তাহলে বাজারের ওঠানামা দেখে ভয় পেলে চলবে না। অনেক মানুষ বিনিয়োগ শুরু করে, কিন্তু বাজার একটু পড়লেই ভয় পেয়ে সব বিক্রি করে দেয়, কারণ তারা লাভ চেয়েছিল কিন্তু লাভের মূল্য দিতে রাজি ছিল না। লেখক বলেন, সফল মানুষরা জানে যে প্রতিটি পুরস্কারের একটি দাম আছে, আর তারা সেই দাম দিতেই প্রস্তুত থাকে। এই অধ্যায় আমাদের শেখায় যে সাফল্য ফ্রি নয়, প্রতিটি বড় পুরস্কারের জন্য ধৈর্য ও কষ্টের মূল্য দিতে হয়। অধ্যায় 16, ইউ অ্যান্ড মি। ধরুন আপনার এক বন্ধু শেয়ার বাজারে টাকা লাগিয়ে ভালো লাভ করছে। আপনিও সেটা দেখে ভাবলেন আমিও একই কাজ করব, কিন্তু কয়েক মাস পরে আপনার লস হলো। কিন্তু কেন? কারণ আপনার আর আপনার বন্ধুর মধ্যে লক্ষ্য এক ছিল না। লেখক বলেন, মানুষের অনেক আর্থিক ভুলের কারণ হলো সে নিজের খেলা বাদ দিয়ে অন্যের খেলা দেখে সে নিজে ওই খেলায় খেলতে চায়। ভাবুন, একজন মানুষ 30 বছর বয়সের জন্য বিনিয়োগ করেছে, আর একজন মানুষ 1 বছরের জন্য বিনিয়োগ করেছে। দুইজনের সিদ্ধান্ত কি এক হতে পারে? অবশ্যই না। কিন্তু আমরা প্রায় অন্যের সাফল্য দেখে নিজের পরিকল্পনা বদলে ফেলি। পাশের বাড়ির লোক নতুন গাড়ি কিনেছে বা ব্যবসা শুরু করেছে, তাকে দেখে যদি আমরাও শুরু করি, সেটা কি ঠিক হবে? অবশ্যই না, কারণ তার আর আমার পরিস্থিতির মধ্যে পার্থক্য আছে। তাই অন্যের পথ দেখে নয়, নিজের লক্ষ্য দেখে সিদ্ধান্ত নিন, কারণ এটা আপনার জীবন, আপনার স্বপ্ন, আপনার দায়িত্ব। এই অধ্যায় থেকে আমরা শিখতে পাই অন্যের লক্ষ্য নয়, নিজের লক্ষ্য অনুযায়ী চলাই অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি। অধ্যায় 17, দি সিডাকশন অফ পেসিমিজম। একটা কথা কখনো খেয়াল করে দেখেছেন? যখন খবরের কাগজগুলি পড়ি বা মোবাইলে নিউজ দেখি, বেশিরভাগ খবরই খারাপ হয়। যেমন দুর্ঘটনা, অর্থনৈতিক সংকট, বেকারত্ব, যুদ্ধ, বাজার পড়ে যাওয়া। লেখক এই বিষয়ে বলেছেন, মানুষ স্বাভাবিকভাবে খারাপ খবরের দিকে বেশি আকৃষ্ট হয়, কারণ 1000 বছর আগে আমাদের পূর্বপুরুষদের বেঁচে থাকার জন্য বিপদের দিকে বেশি মনোযোগ দিতে হতো। ধরুন দুজন লোক আছে, একজন বলল আগামী 10 বছরে পৃথিবী আরও উন্নতি হবে, আর আরেকজন বলল আগামী 10 বছরে বড় বিপদ আসছে। বেশিরভাগ মানুষ দ্বিতীয় ব্যক্তির কথা বেশি মন দিয়ে শুনবে, কারণ খারাপ খবর বেশি উত্তেজনাপূর্ণ। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো পৃথিবীতে অনেক সমস্যা আছে, কিন্তু একই সঙ্গে অনেক উন্নতিও হচ্ছে। আজ থেকে 50 বছর আগে মানুষ যে চিকিৎসা পেত না, আজ সেটা পাচ্ছে। আগে যে প্রযুক্তি ছিল না, আজ সেটা সাধারণত মানুষের হাতেই আছে। লেখক বলেন, অগ্রগতি ধীরে ধীরে আসে, কিন্তু বিপর্যয় হঠাৎ আসে, তাই বিপর্যয় বেশি চোখে পড়ে। এই কারণে সব সময় খারাপ খবর শুনে মনে করবেন না যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এই অধ্যায় আমাদের শেখায় যে খারাপ খবর বেশি শোনা যায়, কিন্তু তার মানে এই নয় যে ভালো কিছু ঘটছে না। অধ্যায় 18, When you will believe anything। লেখক এই অধ্যায়ে বলেছেন, আমরা যখন কোনো কিছু পুরোপুরি বুঝতে পারি না, তখন নিজের মতো করে একটা গল্প বানিয়ে নিই। ধরুন শেয়ার বাজার হঠাৎ বেড়ে গেল। অনেকে বলবে, আমি জানতাম এমনই হবে। আবার বাজার পড়ে গেলে অনেকেই বলবে, আমি আগেই বুঝেছিলাম এটাই হওয়ার ছিল। কিন্তু সত্যি হলো বেশিরভাগ মানুষ আগে থেকে কিছুই জানতো না।
ঘটনা ঘটার পরে গল্প বানানো খুব সহজ। বাস্তব জীবনে আমরা অনেক সময় এমন কিছু বিশ্বাস করি যেটা শুনতে ভালো লাগে, কিন্তু যার পেছনে কোনো সত্য প্রমাণ নেই। লেখক বলেন, সব প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, আর আমি জানি না বলতে পারা একটি বড় শক্তি। কারণ যে মানুষ ভাবে সে সব কিছু জানে, সে সবচেয়ে বেশি ভুল করে। এই অধ্যায়ে আমাদের শেখায়, সব কিছু জানি ভাবার চেয়ে আমি জানি না বলতে পারা বেশি বুদ্ধিমানের কাজ। অধ্যায় 19, অল টুগেদার নাও। এই অধ্যায়ে লেখক পুরো বইয়ের শিক্ষাগুলো একসঙ্গে জোড়া লাগান। তিনি বলেন, অনেক মানুষ মনে করে ধনী হতে হলে অসাধারণ বুদ্ধিমান হতে হবে বা গণিতে ভালো হতে হবে, কিন্তু বাস্তবে বিষয়টা এতটা কঠিন নয়। ভাবুন, দুজন মানুষ আছে, একজন বেশি মেধাবী, কিন্তু সে সবসময় আবেগে সিদ্ধান্ত নেয়। আজ এটা কিনছে, কাল ওটা কিনছে। আজ বিনিয়োগ করছে, কিন্তু কাল ভয় পেয়ে বিক্রি করে দিচ্ছে। আর একজন সাধারণ মানুষ, কিন্তু সে নিয়মিত সঞ্চয় করে, অর্থ বাঁচায়, অর্থাৎ ধৈর্য ধরে। সে অপ্রয়োজনীয় ঝুঁকি নেয় না। 10 বা 20 বছর পরে কে বেশি এগিয়ে থাকবে আপনার মনে হয়? বেশিরভাগ ক্ষেত্রে সেই সাধারণ মানুষটি। লেখক বলেন, অর্থের খেলায় জেতার জন্য জিনিয়াস হওয়া লাগে না, বরং লাগে ধৈর্য, নিয়ন্ত্রণ, ভালো অভ্যাস এবং দীর্ঘ সময় ধরে একই পথে চলার ক্ষমতা। কারণ টাকা শুধু গণিতের খেলা নয়, এটা মানুষের আচরণের খেলা। যে নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে, সে অনেক সময় বেশি বুদ্ধিমান মানুষকেও হারিয়ে দেয়। এই অধ্যায় থেকে আমরা যা শিক্ষা পাই, অর্থের ক্ষেত্রে ভালো আচরণ অনেক সময় উচ্চ বুদ্ধিমত্তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অধ্যায় 20, কনফেশন। এই শেষ অধ্যায়ে মর্গেন হাউসেল আর কোনো নতুন তথ্য শেখান না, বরং তিনি বলেন, আমি নিজের জীবনে কি করি সেটা আপনাদের বলি। কারণ অনেক মানুষ উপদেশ দেয় অন্যকে, কিন্তু নিজের জীবনে সেই একই উপদেশ মানতে পারে না। লেখক বলেন, তিনি কখনো ধনী দেখানোর চেষ্টা করেন না, কারণ মানুষকে দেখানোর জন্য খরচ করলে কিছু সময়ের জন্য প্রশংসা পাওয়া যায়, কিন্তু স্বাধীনতা পাওয়া যায় না। ধরুন, দুজন মানুষ আছে, একজন নতুন ফোন, নতুন গাড়ি, নতুন জিনিস কিনে সবাইকে দেখাচ্ছে, আর একজন চুপচাপ কিছু টাকা জমাচ্ছে। বাইরে থেকে প্রথম মানুষটাকে বেশি সফল মনে হবে, কিন্তু যদি হঠাৎ কোনো সমস্যা আসে, চাকরি চলে যায়, ব্যবসায় লোকসান হয়, তখন কে বেশি নিশ্চিন্তে থাকবে? ভাবুন তো। অবশ্যই সেই মানুষ যার কাছে সঞ্চয় আছে। লেখক তিনি নিজেই সবসময় তার আয়ের চেয়ে বেশি সঞ্চয় করতেন এবং কম খরচ করার চেষ্টা করতেন, কারণ তিনি জানেন ভবিষ্যৎ সম্পর্কে কেউ নিশ্চিত নয়। আর সঞ্চয় শুধু টাকা নয়, সঞ্চয় মানে মানসিক শান্তি। তিনি আরও বলেন, তার কাছে ধনী হওয়ার মানে বড় বাড়ি, দামি গাড়ি নয়। ধনী হওয়ার মানে হলো যখন ইচ্ছা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারা, যখন ইচ্ছা কাজ করা এবং অর্থের কারণে সব সময় চিন্তিত না থাকা। আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেন, টাকার আসল মূল্য জিনিস কেনা নয়, টাকার আসল মূল্য হলো স্বাধীনতা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা, নিজের সময় নিজের মতো ব্যবহার করার স্বাধীনতা, নিজের পছন্দ মতো জীবন বেছে নেওয়ার স্বাধীনতা। মনে রাখবেন, প্রকৃত সম্পদ হলো এমন একটি স্বাধীনতা যেখানে তুমি নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারবে। বন্ধুরা, আজ আমরা
দ্য সাইকোলজি অফ মানি বইয়ের শেষ 10টি অধ্যায়ের যাত্রা শেষ করলাম। এই বই আমাদের শেখায়নি কিভাবে দ্রুত ধনী হতে হবে, বরং শিখিয়েছে কিভাবে টাকার কারণে নিজের জীবন নষ্ট না করে শান্তিতে বাঁচতে হয়। আমরা শিখলাম ভবিষ্যৎ কেউ জানে না, তাই প্রস্তুত থাকতে হয়। আমরা শিখলাম অন্যের জীবন দেখে নিজের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমরা শিখলাম বেশি টাকা থাকলে মানুষ ধনী হয় না, প্রকৃত ধনী সেই যার কাছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। আর সবচেয়ে বড় কথা হলো, টাকা শুধু ব্যাংক অ্যাকাউন্টে জমে থাকা কিছু সংখ্যা নয়, টাকা হলো সময়, নিরাপত্তা ও স্বাধীনতা। একটা প্রশ্ন করি, আজ যদি আপনার কাছে 1 কোটি টাকা থাকে কিন্তু নিজের পরিবারের জন্য সময় না থাকে, নিজের ইচ্ছে মতো জীবন বেছে নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে কি আপনি সত্যিই ধনী? একবার নিজের মনকে এই প্রশ্নটা করে দেখুন। উত্তরটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তিনি এটাও বলেন, ধনী হওয়ার চেয়ে ধনী থেকে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ। আর ধনী থেকে যাওয়ার রহস্য লুকিয়ে আছে ধৈর্য, নিয়ন্ত্রণ, সঞ্চয় এবং যথেষ্ট বলতে শেখার মধ্যে। মনে রাখবেন, টাকার লক্ষ্য বেশি জিনিস কেনা নয়, এমন একটি জীবন গড়া যেখানে তুমি নিজের ইচ্ছে মতো বাঁচতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিওটি না ভালো লাগলে একটু কমেন্ট করে জানান। আর যদি এই রকম বইয়ের বাংলা সামারি ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো বইয়ের নতুন কোনো শিক্ষার সঙ্গে।